এমআই। এমআই মানে কি? এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আমরা যেটারে হার্ট অ্যাটাক বলেছি, ঠিক আছে? আমরা যেটারে হার্ট অ্যাটাক বলি সেইটারই ভালো নাম হচ্ছে এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ফার্স্টই বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি জিনিস। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে, আমরা হার্ট অ্যাটাক নামে চিনি। হার্ট অ্যাটাকে মূলত হয় কি, আমাদের হার্টের যে ব্লাড সাপ্লাই, যেই ভেসেল দিয়ে ব্লাড সাপ্লাই, যে ভেইন বা আর্টারি যেগুলোরে বলি, ঠিক আছে, যে ব্লাড সাপ্লাই, সেই ব্লাড সাপ্লাই এর হ্যাম্পার হয়। এখানে ওই যে বলে, সহজ বাংলায় বলে হার্টে চর্বি জমে গেছে, আসলে ব্যাপারটা তা না। আসলে হচ্ছে ভেইনে কোলেস্টেরল জমে ভেইন আটকে যায়, ফলে ইনফ্রাকশন হয়, ঠিক আছে। ফলে কি হয়, যে অক্সিজেন সাপ্লাই দেয় না। আমাদের মূলত মেইন কাজ কি, অক্সিজেন সাপ্লাই লাগবে, ঠিক আছে। অক্সিজেন সাপ্লাই না পাইলে সেই অঙ্গেরই পচন ধরে যায় বা কাজ করে না। তাহলে হার্টেরও তো অক্সিজেনের দরকার আছে। যে হার্টে তাহলে অক্সিজেন পায় কিভাবে? ব্লাডের মাধ্যমে পায়। তাহলে ব্লাড ঢুকতে গেলে ভেসেল আছে, মানে ভেইন বা আর্টারি আছে। ভেইন বা আর্টারিতে যদি এবার কোলেস্টেরল জমে, কোলেস্টেরল জমে যদি বন্ধ হয়ে যায়, তাইলে রক্ত প্রবাহিত হতে পারে না, ফলে অক্সিজেন পায় না। ফলে কি হয়, ইনফ্রাকশন তৈরি হয়। অনেকে এটার ইসকেমিয়াও বলে। ইসকেমিয়া হচ্ছে প্রাথমিক স্টেজ। ইসকেমিয়ার পর হয় ইনফ্রাকশন, ঠিক আছে। ইসকেমিয়া মানে পচন শুরু হয়নি, কিন্তু ইনফ্রাকশন মানে জায়গাটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে পচন, ঠিক আছে। এটা হচ্ছে ইনফ্রাকশন। তাইলে এমআই মানে কি? এমআই মানে তাইলে যে হার্টের যে ভেসেল, হার্ট মানে হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ড। হার্টের যে ভেসেল, এই ভেসেল যদি চর্বি জমে, মানে কোলেস্টেরল জমে বদ্ধ হয়ে যায়, তাহলে সেইটাই হচ্ছে ইনফ্রাকশনের রূপ নেয়, পরবর্তীতে হার্ট অ্যাটাক হয়। মানে হার্ট ঠিক মতো আর কাজ করে না, এইটাই হচ্ছে হার্ট অ্যাটাক। এবার আসেন সাইন সিমটম, আমরা কিভাবে বুঝবো হার্ট অ্যাটাক হয়েছে কি হয় নাই। হার্ট অ্যাটাকের এই জায়গায় দেখেন দুই ভাগে ভাগ করা আছে, টিপিক্যাল, অ্যাটিপিক্যাল। টিপিক্যাল মানে কমন সিমটম, যেটা সচরাচর বেশি হয়। আমাদের জানতে হবে মূলত কমন সিমটম গুলো আগে জানতে হবে কি হয়। হার্ট অ্যাটাক হইলে পেশেন্টের সবার আগে বুকে ব্যথার কথা বলে, বুকে ব্যথার কথা বলে, ঠিক আছে। আচ্ছা, হার্ট কোন দিকে বলেন তো? হার্ট কোন দিকে অবস্থিত, ডান বাম না মাঝখানে বুকের? বাম দিকে স্যার। বাম দিকে। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, হার্ট বাম দিকে কথাটা আংশিক সত্য, পুরোপুরি সত্য না, ঠিক আছে। বাম দিক ডান দিক আমরা কিভাবে বলি? হার্ট মূলত আমাদের সেন্ট্রালের বাম দিকে বেশি পোর্শন থাকে, ডান দিকে অল্প পোর্শন থাকে, ঠিক আছে। এই জন্য আমরা বলি বাম দিকে, কিন্তু হার্ট মূলত সেন্ট্রাল অর্গান, মানে বুকের মাঝখানে থাকে। বুকের মাঝখানে বাম দিকে থাকে দেখা যায় 75%, আর ডান দিকে থাকে 25%। হার্ট কি কারো ডান দিকে থাকতে পারে? হ্যাঁ, শুনছেন হ্যাঁ, কখনো ডান হার্ট ডান দিকে দিকে আছে। আছে? হ্যাঁ, আমার ছোট ভাইরই ডান দিকে আছে। হ্যাঁ, ডান দিকে থাকতে পারে। এই ডান দিকে থাকারে বলে ডেক্সটোকার্ডিয়া, ঠিক আছে। ডেক্সটোকার্ডিয়া এটা অ্যাবনরমাল, এটা নরমাল না, কিন্তু এতে কোনো সমস্যা নাই, পেশেন্টের কোনো সমস্যা হয় না। সমস্যা কি, মেইনলি আমরা যখন ডাক্তার দেখাইতে যাব আর কি, তখন আমরা তো মেইনলি বাম দিকে খুঁজি, বাম দিকে পালস খুঁজি, ঠিক আছে, হার্টের বিট শুনতে চাই স্টেথোস্কোপ দিয়ে। কিন্তু বাম দিকে যদি না পাই, তখন হইছে আমাদের টেনশন শুরু হয়, হার্ট বিট পাচ্ছি না, ঠিক আছে। তখন আমরা ডান দিকে পরীক্ষা করে দেখি, যদি ডান দিকে নরমালি চলে আসে, মানে পাই আমরা, তাইলে কোনো সমস্যা নাই। এই কন্ডিশনটার নাম ডেক্সটোকার্ডিয়া। এতে কোনো সমস্যা নাই, পেশেন্ট সচরাচর একদম নরমালি থাকে। তার হার্ট বাম দিকের পরিবর্তে ডান দিকে বেশি, ঠিক আছে, ডান দিকে বেশি। তাইলে হার্ট অ্যাটাকের পেইন কোথায় শুরু হয়? হার্ট আমি বললাম কি মাঝখানে, মাঝখান থেকে বাম দিকে একটু বেশি পোর্শন, ডান দিকে একটু কম পোর্শন। তাইলে হার্ট অ্যাটাকের ব্যথা কোন দিকে শুরু হবে? এটা নিয়ে মিসকনসেপশন আছে, অনেকে মনে করে বাম দিকে ব্যথা শুরু হবে। বাম দিকে না, হার্টের ব্যথা অলওয়েজ সেন্ট্রাল। সেন্ট্রাল বুকের মাঝখান থেকে ব্যথা ওঠে, ঠিক আছে। সেন্ট্রাল সিভিয়ার চেস্ট পেইন, সেন্ট্রাল সিভিয়ার চেস্ট পেইন, ঠিক আছে। এই কথাটা মনে রাখতে হবে, হার্টের ব্যথা অলওয়েজ সেন্ট্রাল আর সিভিয়ার হবে। সিভিয়ার চেস্ট পেইন, এটাকে লেখা আছে দেখেন, চেস্ট পেইন বা ডিসকমফোর্ট, এটা হবে সেন্ট্রালি, সেন্ট্রালি। প্রেসার টাইটনেস স্কুইজিং, এর মানে কি? প্রেসার টাইটনেস স্কুইজিং মানে বুক আটকে আসবে, পেশেন্ট বলবে তার বুক আটকে আসতেছে, ঠিক আছে। এটারে বলতেছে টাইটনেস স্কুইজিং আর প্রেসার। বা বুকের উপর যদি প্রেসার দেয়, ধরেন ইটের বস্তা চাপাই দিলে খুব প্রেসার পড়বে না, ওই সময় যে ব্যথা হবে, এই হার্টের অ্যাটাকের ব্যথাও ঠিক ওইভাবেই হবে। এইটাই বুঝাচ্ছে যে প্রেসার টাইটনেস এন্ড স্কুইজিং, ঠিক আছে। আর হার্টের এই যে বুকের ব্যথা, এটা রেডিয়েট করবে। রেডিয়েট করা বলতে বুঝাচ্ছে যে এই ব্যথা বুকের সাথে সাথে অন্য জায়গায়ও আমার অনুভূত হবে। অন্য কই কই অনুভূত হইতে পারে, এটা সবার আগে অনুভূত হবে আর্মে। আর্ম মানে কি? আর্ম মানে আর্ম বা শোল্ডার, মানে হাতে, ঠিক আছে। হাতে আর্ম বা শোল্ডার, এটা হবে সবার আগে। এতগুলো পয়েন্ট লাগবে না, মনে রাখবেন।
হবে আর্মে, আর্ম বা শোল্ডারে, মানে হাতে রেডিয়েট করবে, আর অনেক সময় পিঠে রেডিয়েট করে, পিঠে, ঠিক আছে, পিঠে। এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো লাগবে না। ব্যথা রেডিয়েট করবে হাতে বা কাঁধে, ঠিক আছে, শোল্ডার অর ব্যাক, এই দুই জায়গায়। এর সাথে সাথে আর কি হইতে পারে, পেশেন্টের মাথা ঘুরাতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বমি হইতে পারে, ঠিক আছে, এগুলো কমন। ডিসপেনিয়া, নাউসিয়া, ভমিটিং আর রেসপিরেটরি ডিস্ট্রেস মানে শ্বাসকষ্ট হতে পারে, ঠিক আছে, এইগুলো কমন। এই নিচের গুলো লাগবে না, লাইট হেডেকনেস এগুলো লাগবে না, লাগবে বমি হইতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে, ঠিক আছে, এই দুইটা ইম্পর্টেন্ট বেশি। এর পাশাপাশি আর কি হইতে পারে, আর এই জায়গায় দেখেন একটা পয়েন্ট আছে, প্যালপিটেশন। প্যালপিটেশন হইতে পারে। প্যালপিটেশন মানে বুক ধড়ফড় করা, পেশেন্ট যে বলে বুক ধড়ফড় করতেছে, এটার নাম হচ্ছে প্যালপিটেশন। প্যালপিটেশন, ঠিক আছে। এই কয়টা পয়েন্টই কমন। তাহলে কি বললাম, ফার্স্ট পয়েন্ট আমার বুঝতে হবে সাডেন সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন, মানে হঠাৎ করে তার বুকের মাঝখানে ব্যথা হবে, যেটা অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। আর এটা স্কুইজিং বা টাইটনেস থাকবে, মানে বুক আটকে আসবে মনে হবে, সাথে সাথে ব্যথাটা রেডিয়েট করবে। কোথায় রেডিয়েট করবে? শোল্ডারে রেডিয়েট করবে, হাত বা কাঁধে, ঠিক আছে, শোল্ডার, হাত বা কাঁধে, মানে শোল্ডার আর আর্মে রেডিয়েট করবে। পাশাপাশি মানে প্যালপিটেশন থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, ঠিক আছে। এই কয়টা পয়েন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জায়গায় যে বুকে ব্যথার কথা বললাম, আমাদের সাধারণত গ্যাস্ট্রিকেও তো বুকে ব্যথা হয়। গ্যাস্ট্রিকের বুকে ব্যথা আর এই বুকে ব্যথার ভিতর পার্থক্য কি? গ্যাস্ট্রিকের বুকে ব্যথা আমাদের একটু নিচের রিজনে, ঠিক আছে, একদম উপরে না, বুকে না, এটা হয় বুক আর পেটের যে জাংশন, বুকের এই জায়গায় হাত দিলে দেখবেন একটা শক্ত বোনসের মতো আছে, এই বোনস এই জায়গায় শেষ, এইটারে বলে এপিগ্যাস্ট্রিক রিজন। আঙুল না, বুকের মাঝখানে হাত দেন, হাত দিয়ে নিচে নামাইতে থাকেন, দেখবেন এক জায়গায় শক্ত যে বোনসের মতো, এটা শেষ, নরম জায়গা অনুভূত হবে। এই যে শক্ত আর নরমের যে জাংশন, এটারে বলি আমরা এপিগ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত এই এপিগ্যাস্ট্রিক হয়, আর হার্টের ব্যথা সাধারণত আর উপরের দিকে হয়, ঠিক আছে। আর গ্যাস্ট্রিকের ব্যথা হঠাৎ করে তীব্রতর হয় না। গ্যাস্ট্রিকের ব্যথা পেশেন্ট কমপ্লেন করবে যে আমার ব্যথা করতেছে, অনেক সময় ধরে অল্প 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 ব্যথা করতেছে, এইরকম কমপ্লেন বেশি আছে। পরবর্তীতে বাড়তে পারে, কিন্তু ফার্স্টে অল্প 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 অল্প। কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা হঠাৎ করে অনেক বেশি তীব্রতর হয়, দেখা যায় হার্ট অ্যাটাকের পেশেন্ট 2-3 মিনিটের ভিতরে মারা যাইতে পারে, ঠিক আছে। আর টাইম দিলেও আধা ঘন্টা দিতেও পারে, নাও দিতে পারে। হার্ট অ্যাটাকের ব্যথা এইরকম, মানে পেশেন্টের মর্টালিটি রেট খুব হাই হার্ট অ্যাটাকে, ঠিক আছে। হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, হার্ট অ্যাটাকে টাইম দেয় না। আর গ্যাস্ট্রিকের ব্যথা এমন কিছু নাই, গ্যাস্ট্রিকের ব্যথা এপিগ্যাস্ট্রিক রিজনে হবে। আর এই যে হার্ট অ্যাটাকের যে ব্যথা, পেশেন্ট যদি আমরা আঙুল দিয়ে দেখাইতে বলি, সে একটা এরিয়া জুড়ে দেখাবে, ঠিক আছে, একটা এরিয়া জুড়ে দেখাবে, দেখা যাবে একদম সেন্ট্রালি পড়বে পুরো এলাকাটাই। আঙুল দিয়ে দেখাইতে বললে সে আঙুল দিয়ে দেখাইবে ঘুরে ঘুরে, একদম সেন্ট্রালি চেস্ট পেইনটা আসে। এই কয়টা পয়েন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর শ্বাসকষ্টের কথা বললাম, শ্বাসকষ্ট মূলত বেশি একটা আসে না হার্ট অ্যাটাকে, কিন্তু হার্ট অ্যাটাকের সাথে যদি শ্বাসকষ্ট আসে, সেইটা হার্ট ফেইলিওরের দিকে বেশি যায়, ঠিক আছে, ফেইলিওরের দিকে বেশি যায়। কিন্তু হার্ট অ্যাটাকে মূলত শ্বাসকষ্ট তেমন একটা আসে না, অল্প, ঠিক আছে, অল্প, অত বেশি না, সিভিয়ার না। যেটুক বললাম বুঝতে পারছেন? জি স্যার, অল্প অল্প বুঝছি। অল্প অল্প কেন, কি বোঝেন নাই তাই বলেন, আবার বলতেছি তাই। এই কথা সবগুলো ইম্পর্টেন্ট যা বলছি। হার্ট অ্যাটাকের ব্যথা কোথায় হয়, কি সিমটম হয়, এর ভিতর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, হার্ট অ্যাটাকের ব্যথা হইলে পরবর্তীতে করণীয় কি, মানে একটা পেশেন্ট এরকম আসলো হার্ট অ্যাটাক নিয়ে, করণীয় কি? এই ক্ষেত্রে আমরা সচরাচর কি, আমরা সিমটম দেখি, ইনভেস্টিগেশন দিই, তারপর ট্রিটমেন্ট দিই, আমাদের নরমাল হয়েছে তাই। কিন্তু এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এই ক্ষেত্রে আগেই ইনভেস্টিগেশনের জন্য ওয়েট করা যাবে না। যদি এইরকম পেশেন্ট পান হার্ট অ্যাটাকের, মানে তীব্রতর ব্যথা এরকম, প্লাস একটা পয়েন্ট ওই জায়গায় মিস গেছে, সুইটিং থাকবে, পেশেন্ট ঘামবে। হার্ট অ্যাটাকে অলওয়েজ পেশেন্ট ঘামে, পেশেন্টের নাক মুখের দিকে তাকাইলেই দেখবেন ঘামতেছে পেশেন্ট, ঠিক আছে, ঘামতেছে, সুইটিং থাকবে, সিভিয়ার সুইটিং থাকে। এইরকম পেশেন্ট পাইলে আগেই ইনভেস্টিগেশন করা যাবে না, যে আগে আমি ইসিজি করলাম বা পরীক্ষা করলাম এরপর আমি ট্রিটমেন্ট দেব, এই ওয়েট করা যাবে না। হার্ট অ্যাটাকে অলওয়েজ আগে লাইফ সেট করতে হবে, পেশেন্টকে বাঁচাইতে হবে, ঠিক আছে, বাঁচাইতে হবে, এরপর ইনভেস্টিগেশন করবেন। যদি এরকম পেশেন্ট আসে, তাহলে তারে আগে ওষুধ খাওয়াইতে হবে। কি ওষুধ খাওয়াবেন বলতেছি, আগে ওষুধ খাওয়াইতে হবে, তারপর ইনভেস্টিগেশনের দিকে আমরা যাবো, মানে ইসিজি টিসিজি যা করা লাগে করাবো। তাইলে আসলে পরে আমার কি ওষুধ খাওয়াইতে হবে এটা জানতে হবে। এটা কি অ্যাসপিরিন খাওয়াই আমরা, ঠিক আছে,
বা ক্লপিডেস, অ্যাসপিরিন ক্লপিডোগ্রেলের যে কম্বিনেশন, এটাও খাওয়ানো যায় বা অনলি অ্যাসপিরিনও খাওয়া যায়। ইকোস্পিরিন নামে বাজারে পাওয়া যায়। আর একটা হচ্ছে ক্লপিড এএস, ঠিক আছে, ক্লপিড এএস এই নামে পাওয়া যায়। এই ওষুধ কয়টা খাওয়াবো? যদি 75 এমজির হয় তাহলে 4টা খাওয়াবো, আর যদি 300 এমজির পান তাহলে একটা খাওয়াইলেই হবে, ঠিক আছে। আগে 300 এমজির পাওয়া যেত না, এখন 300 এমজি পাওয়া যায় বাজারে, অ্যাভেলেবেল। যদি 300 এমজি থাকে দোকানে বা পান আশেপাশে, তাহলে 300 এমজির একটা ট্যাবলেট সাথে সাথে খাওয়াই দিতে হবে। আর 300 এমজির যদি না পান, 75 এমজির পান, তাহলে 75 এমজির 4টা ট্যাবলেট খাওয়াইতে হবে সাথে সাথে, ঠিক আছে। এর জন্য কোনো পরীক্ষা করার দরকার নেই। এই ক্ষেত্রে এই ওষুধটা হচ্ছে পেশেন্টের লাইফ সেভ করবে, মানে তাকে বাঁচাবে, ঠিক আছে। এজন্য এই ওষুধটা আমরা খাওয়াচ্ছি। যদি মনে হয় যে তার হার্ট অ্যাটাক হয়েছে, এরকম সিভিয়ার কন্ডিশন, তাইলে আগে ওষুধ খাওয়াইতে হবে। এরপর আপনারা হসপিটাল, ডাক্তার, ইনভেস্টিগেশন এগুলো পরের কথা। আগে ওষুধের দোকান দিয়ে ওষুধ কিনে খাওয়ায় তারপর হসপিটালে পাঠাবেন, ঠিক আছে। দেখা যায় হার্ট অ্যাটাক তো হইতে পারে, মসজিদে হইতে পারে, বাসায় হইতে পারে, শীতে বসে হইতে পারে। তাহলে আগে কি করতে হবে? ওষুধ খাওয়াতে হবে আশেপাশে দিয়ে কিনে বা যেখান দিয়ে হোক। তারপর ডাক্তারের কাছে নিবেন, তারা টেস্ট করবে, ই করবে। আর ডাক্তার তখন অবশ্যই শুনে যে কোনো ওষুধ খাওয়াইছেন কিনা, তখন বলে দেবেন যে এই ওষুধটা খাওয়াইছি, ঠিক আছে। তাইলে কি ওষুধ? ইকোস্পিরিন বা ক্লপিড এএস যেইটা পান। অ্যাসপিরিন পাইলে অ্যাসপিরিন, অ্যাসপিরিনের দাম কম আর কি, ঠিক আছে। ক্লপিড এএস এর দাম একটু বেশি, এই আর কোনো তফাৎ নাই। ক্লপিড এএস 4টা বা একটা যদি হয় তাহলে 300 এমজি, বা অ্যাসপিরিন 300 এমজি একটা বা 75 এমজি 4টা। আগে ওষুধ খাওয়াবেন, তারপর এবার আমরা ইনভেস্টিগেশন। আর সাথে বুকে ব্যথা যেহেতু হয়, এই ক্ষেত্রে নিডোকার্ড স্প্রে দিতে পারেন। এটা দিতে পারেন, দিলে একটু পেশেন্টের রিলিফ হবে আর কি, ঠিক আছে। এটা লাইফ সেভিং না, কিন্তু দিলে পেশেন্টের একটু স্বস্তি লাগবে। যদি এটাও দিতে পারেন তাহলে ভালো। নিডোকার্ড স্প্রে, নিডোকার্ড, ঠিক আছে, নিডোকার্ড স্প্রে। এই দুইটা ওষুধ দিয়ে হসপিটালে পাঠাবেন। আর সেকেন্ডটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, কিন্তু ফার্স্টটা অবশ্যই দিয়ে হসপিটালে পাঠাবেন। এরপর আমরা ইনভেস্টিগেশন করাবো, ঠিক আছে। এবার দেখাচ্ছি ইনভেস্টিগেশন কি কি করবেন। পরীক্ষা আমরা কি কি পরীক্ষা সাধারণত করি, ঠিক আছে। এই জায়গায় দেখেন ইনভেস্টিগেশন লেখা আছে, ইনভেস্টিগেশন, ঠিক আছে। ইনভেস্টিগেশনের 1 নাম্বার, এই জায়গায় সবগুলো লাগবে না, আমি যা বলতেছি তাই খেলে একটু লিখে রাখেন বা নোট করে রাখেন। 1 নাম্বার পয়েন্ট আমরা ইসিজি, ইসিজি, ঠিক আছে। হার্ট অ্যাটাকে সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা ইসিজি। ইসিজিতে হার্ট অ্যাটাক ধরা পড়ে। ইসিজি, ইসিজিতে কি ফাইন্ডিং পাই এই জায়গায় তাই লেখা আছে, যে টি ওয়েভ ইনভার্সন পাই, এসটি ডিপ্রেশন পাই। এগুলা বুঝবেন না এখনই, এগুলা পরে যখন ইসিজি পড়াবো একদিন বুঝবেন। তারপর ইসিজি বোঝা একটু কঠিন আছে, তাও আমি পড়াবো না একদিন, ঠিক আছে। ইসিজিতে পাবো টি ইনভার্সন পাই, এসটি ডিপ্রেশন পাই, এ নিয়ে লাগবে না, খালি নাম মনে রাখেন যে কি ইনভেস্টিগেশন দিব। ইসিজি 1 নাম্বার ইনভেস্টিগেশনই আমাদের ইসিজি। 2 নাম্বার ইনভেস্টিগেশন ট্রোপোনিন আই, ট্রোপোনিন আই। ট্রোপোনিন আই কি জিনিস? ট্রোপোনিন আই হচ্ছে আমরা রক্তের পরীক্ষা করি, রক্তের পরীক্ষাতে ট্রোপোনিন আই খুঁজি। এই ট্রোপোনিন আই যদি পাই তাহলে এইটা হচ্ছে একদম আমরা শিওর থাকি যে তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হইছে, মানে তার হার্টে ইনজুরি হইছে, এই যে হার্ট অ্যাটাক এটা হইছে, ঠিক আছে। কিন্তু ট্রোপোনিন আই একটা কথা আছে, ট্রোপোনিনে হার্ট অ্যাটাক করার সাথে সাথে পজিটিভ আসবে না। হার্ট অ্যাটাক করার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পর এটা করতে হয়, ঠিক আছে। 3 থেকে 4 ঘন্টা আগে করলে ট্রোপোনিন আই ধরা পড়ে না, ঠিক আছে। এজন্য ট্রোপোনিন আই আমরা কিছুক্ষণ পরে করি, আমাদের ইমিডিয়েটলি করতে হয় ইসিজি। ইসিজি করার পর আরো শিওর হওয়ার জন্য আমরা করি ট্রোপোনিন আই। ট্রোপোনিন আই করি কেন? ট্রোপোনিন আই করি মূলত যে আমাদের ট্রিটমেন্ট পারপাসটা কেমন হবে এই জন্য, ঠিক আছে। ট্রোপোনিন আই কারণ আমরা ডায়াগনোসিস অলরেডি ইসিজি দিয়ে করতেছি, এখন ট্রোপোনিন আই এর মাত্রা যত বেশি হবে আমার ওষুধ তেমন ভাবে চালাতে হবে, এজন্য আমরা ট্রোপোনিন আইটা করি। তাহলে 1 নাম্বার পরীক্ষা ইসিজি, 2 নাম্বার ট্রোপোনিন আই, 3 নাম্বারে সিবিসি করবেন একটা, সিবিসি, সিবিসি, ঠিক আছে। 4 নাম্বারে একটা এক্সরে করব, বুকের এক্সরে, বুকের এক্সরে। 5 নাম্বারে সিরাম ইলেকট্রোলাইট করব, যদি পেশেন্টের বমি টমি হয় এজন্য একটা ইলেকট্রোলাইট করব, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। সিরাম ইলেকট্রোলাইট, ঠিক আছে। মূলত এই কয়টা করলেই হয় হার্টের জন্য, একদম স্পেসিফিক ইসিজি আর ওই যে ট্রোপোনিন আই, এই দুইটা। আর পরবর্তীতে আমাদের ইকো করা লাগতে পারে, ইকোকার্ডিওগ্রাফি, ঠিক আছে। ইকোকার্ডিওগ্রাফি করা লাগতে পারে, এটা ডক্টর ডিসিশন নেবে। ট্রিটমেন্ট কিছুক্ষণ চলার পর করবে না কখন করবে এটা ডক্টরের ডিসিশনের উপর, আগেই করার দরকার নেই। ইকোকার্ডিওগ্রাফি। আর অনেক সময় আমরা ব্লক ধরার জন্য, ব্লকের নাম তো শুনছেন, হার্টে ব্লক হয় না, শুনছেন না? সেই ব্লক ধরার জন্য আমরা এনজিওগ্রাম করি, ঠিক আছে। এনজিওগ্রাম করি, এনজিওগ্রাম করি।
এনজিওগ্রাম সব হসপিটালে হয় না, এগুলো কার্ডিয়াক স্পেশালিস্ট যে হসপিটাল গুলো সেই সব জায়গায় হয়, ঠিক আছে। এনজিওগ্রাম করি মূলত ওই যে আর্টারিতে ব্লক কতটুকু আছে, মানে কতটুকু কোলেস্টেরল জমে একদম আর্টারি বন্ধ হয়ে গেছে না অল্প একটু খোলা আছে, এগুলো দেখার জন্য আমরা করি এনজিওগ্রাম বা এনজিওগ্রাফি, ঠিক আছে। এনজিওগ্রাম বা এনজিওগ্রাফি এগুলো পরবর্তী আমরা প্রথমে জাস্ট ইসিজি আর ট্রোপোনিন আইডি পাশাপাশি সিবিসি দেই, সিরাম ইলেক্ট্রোলাইট দিই, এইগুলোই, ঠিক আছে। লাস্ট স্টেজে আমরা এনজিওগ্রাম করতে পারি। এনজিওগ্রাম কি জিনিস একটু বলি। এনজিওগ্রামে আমরা কি করি, এনজিওগ্রামে আমরা মূলত কি ওই যে আমরা কথা জানেন, এন্ডোস্কোপি করাইছেন কেউ, নাম শুনছেন না এন্ডোস্কোপির? এন্ডোস্কোপির নাম শুনছেন? নাম শুনছি স্যার। আচ্ছা, এন্ডোস্কোপির মতোই কিছুটা। এন্ডোস্কোপির মতো কেমন, এটা এনজিওগ্রামে আমরা করি কি আমাদের একটা আর্টারিতে ঢোকানোর মতো একটা ওই নিডেলের মতোই ঠিক ওইরকম যন্ত্র আছে, কিন্তু নিডেলের মাথা হয়েছে আপনার ক্যামেরা সেট করা, ঠিক আছে। ক্যামেরা সেট করা আমরা তারপর বেইনের ভিতর দিয়ে ঢুকাই, মানে বেইন বা আর্টারির ভিতর দিয়ে ঢুকাই তারপর আমরা ভিতরে ঢুকি ওই মেশিনের মাধ্যমে। মেশিনের ভিতরে ঢুকলে হবে কি, মাথায় তো ক্যামেরা আছে, ক্যামেরায় আমাদের ধরা পড়ে পুরো আর্টারির চিত্রটা ধরা পড়ে যে কোন আর্টারির ভিতর দিয়ে কতটুকু যাচ্ছে কি করতেছে। তাহলে ক্যামেরায় আমরা কম্পিউটারে দেখতে পাই, দেখার পর এটা হার্টে যখন পৌঁছায়, যাইতে যাইতে হার্টে পৌঁছালে ওই জায়গার আর্টারি গুলোর ছবি আমরা ধারণ করি কম্পিউটারে, ঠিক আছে। ধারণ করে কম্পিউটার থেকে দেখি যে কতটুকু ব্লক আছে না, রক্ত চলতেছে না, এটা দেখে ডিসিশন দিই। এইটাই হচ্ছে এনজিওগ্রাম, ঠিক আছে। এনজিওগ্রাম আর এনজিওগ্রামের পাশাপাশি অনেকে ওই যে রিং লাগায়, বলে যে রিং, হার্টে রিং পরাইছে, ঠিক আছে। এটার ভালো নাম হচ্ছে স্টেন্টিং, করোনারি স্টেন্টিং। এই স্টেন্টিং ও এই একই ভাবে করা হয়, ঠিক আছে। কিভাবে করা, এই এনজিওগ্রাম যেভাবে ঢুকাই এইরকমই ওইটার একটা যন্ত্রের মাধ্যমে আমরা স্টেন্ট গুলো ঢুকাই জাস্ট পরাই দিই, এগুলো বেলুনের মতো ভিতরে যায়, যাওয়ার পর আমরা ফুলাই দিই, ঠিক আছে। এগুলো হচ্ছে করোনারি স্টেন্টিং, দুইটা সেম প্রসিডিউরই করা হয়। এটার ভালো নাম হচ্ছে পিসিআই, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, পিসিআই। এত কিছু লাগবে না এটা জানার জন্য আপনাদের যা বললাম। ইনভেস্টিগেশন গুলো বুঝছেন তো? ইনভেস্টিগেশন মূলত ইসিজি, ট্রোপোনিন আই, এই দুইটা হচ্ছে মেজর, আর পাশাপাশি সিবিসি করব, ইলেকট্রোলাইট করতে পারি, এক্সরে করব, আর পরবর্তীতে এনজিওগ্রাম দরকার হলে এনজিওগ্রাম করব। এবার আসেন ট্রিটমেন্ট কি কি করা যাবে। ট্রিটমেন্টে আমি প্রথম অপশন আপনাদের অলরেডি বলে ফেলছি, প্রথমে তো ওই খাওয়ায়ে পাঠাইলেন অ্যাসপিরিন, ঠিক আছে। আর যদি না খাওয়ায়ে পাঠান তাহলে হসপিটালে গেলে ডক্টর সেম ট্রিটমেন্টই দিবে। প্রথমে কি করবে যে এই ওষুধটা আনতে দিবে, আইনে এই ওষুধটা খাওয়াবে। যদি 75 এমজির পান তাহলে 4টা, আর যদি 300 এমজির একটা খাওয়াতে হয় তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই, সেম জিনিস, ঠিক আছে। এর পাশাপাশি এরপর কি ট্রিটমেন্ট দিব আমরা, এইটা হচ্ছে স্ট্যাট, মানে প্রথমবার যেই ডোজে দেওয়া এটারে বলে স্ট্যাট ডোজ, মানে সাথে সাথে। পরবর্তীতে এই অ্যাসপিরিন বা ক্লপিডোগ্রেল অ্যাসপিরিনের যে কম্বিনেশন, এইটা প্রতিদিন দুপুরে একটা করে হার্টের রোগীদের চলে, প্রতিদিন দুপুরে একটা করে, ঠিক আছে। লিখে রাখেন, এই জায়গায় ওইভাবে লেখা নাই, এই জায়গায় জাস্ট লেখা দেখেন অ্যাসপিরিনের ডোজ হয়েছে দুপুরে একটা করে 75 এমজি, ঠিক আছে। 75 এমজি দুপুরে একটা করে। 2 নাম্বার ওষুধ স্ট্যাটিন লেখা, এটা হচ্ছে অ্যাটোভা বা রসুবা নামে বাজারে পাওয়া যায়, অ্যাটোভাস্টাটিন বা রসুবাস্টাটিন, অ্যাটোভা বা রসুবা 10 এমজি, 10 এমজি রাতে একটা করে খাবার আগে, রাতে একটা করে খাবার আগে। স্যার হ্যাঁ, লেখাগুলো বোঝা যাচ্ছে না। এই জায়গায় লেখা নাই তো, আমি যা বলতেছি তাই লেখেন, অ্যাটোভা বা রসুবা, ATOVA, অ্যাটোভা 10 এমজি রোজ রাতে একটা। এটার প্রেসক্রিপশন আমি পরবর্তীতে দিয়ে দিব, না সমস্যা নাই, তাও এখন লিখে রাখেন, ঠিক আছে। একটু লিখে রাখেন, আমি দিয়ে দিব। অ্যাটোভা 10 এমজি রাতে একটা, বাংলায় লেখেন, ইংলিশে না লিখতে পারলে সমস্যা নাই। তারপর 3 নাম্বারে আমরা হার্ট অ্যাটাকে সাধারণত এই যে বুক ধরপড় করে আর একটু প্রেসারও বেড়ে যায়, এই জন্য আমরা বিসোপ্রোলল দিই, বিসলল নামে বাজারে পাওয়া যায়, ঠিক আছে। বিসলল বিসলল এই ক্ষেত্রে আমরা 2.5 এমজিও দিই, 5 এমজিও দিই। প্রথমে কম পাওয়ার থেকে শুরু করি, 2.5 দিয়ে শুরু করি। বিসললও একটা দেই, সকালে একটা বা রাতে একটা, সকালেই বেশি দেওয়া পড়ে, ঠিক আছে। সকাল বা রাত এক টাইমে দিলেই হয়, সকালে আমরা বেশি দিই, কারণ কি সকালে তো পেশেন্ট সারাদিন সজাগ থাকে, বুক ধরপড় যাতে কম করে, এই জন্য সকালেই দেই, ঠিক আছে। কারণ খাওয়া দাওয়া তো দিনের বেলা বেশি হয়, প্রেসার এর জন্য বাড়তে পারে।
বিসলল লিখছেন। এরপর হইছে নিডোকার্ড স্প্রে, ওই যে জিব্বার নিচে যে স্প্রেটা দিতে বলি, ঠিক আছে, নিডোকার্ড স্প্রে। নিডোকার্ডের ট্যাবলেটও পাওয়া যায়, নিডোকার্ডের ট্যাবলেট দিয়ে হইছে আপনার 2.6 mg নিডোকার্ড ট্যাবলেট, 2.6 mg, 2.6 mg। এটা একটাও দেয় দুইটাও দেয়, অনেক পেশেন্টের ক্ষেত্রে একটা দেই, অনেক পেশেন্টের ক্ষেত্রে দুইটা দিই, আমরা কমনলি দুইটা দিই, সকালে আর রাতে, ঠিক আছে, সকালে আর রাতে দুইটা দিই। নিডোকার্ড 2.6 mg, এইটা হচ্ছে সে সব সময় খাবে। আর স্প্রে আমরা রাখি এসওএস। এসওএস মানে কি, যখন দরকার পড়বে সে তখন শুধু ইউজ করবে। কখন দরকার পড়বে, যখন পেশেন্টের খুব বেশি বুকে ব্যথা শুরু হয়ে যাবে তখন সে মুখের নিচে এই স্প্রেটা দিবে, ঠিক আছে। তাহলে এসওএস মানে যখন দরকার পড়বে তখন, তাহলে স্প্রে রাখি আমরা এসওএস, এসওএস রাখি, ঠিক আছে, নিডোকার্ড স্প্রে। এর পাশাপাশি একটা প্রেসারের ট্যাবলেট দিই যদি প্রেসার বেশি থাকে, যদি প্রেসার বেশি না থাকে তাহলে দিব না প্রেসারের ট্যাবলেট। এই ক্ষেত্রে আমরা র্যামিকার্ড চয়েস করি, র্যামিকার্ড, ঠিক আছে, র্যামিকার্ড, র্যামিকার্ড, র্যামিকার্ড একটা দিই শুধু রাতে। এইগুলো হলো অ্যাজ ইউজুয়াল সব পেশেন্টের জন্য ট্রিটমেন্ট। এবার কিছু স্পেশাল ট্রিটমেন্ট আমি বলতেছি আপনাদের জানার জন্য, এগুলো কখনো ইউজ করবেন না, জাস্ট আমি জানার জন্যই বলতেছি, ঠিক আছে। এগুলো স্পেশালিস্টরা সবসময় ইউজ করে, আমরাও অনেক কিছু ইউজ করতে পারি না, কারণ আমি তো কার্ডিওলজিস্ট না, ঠিক আছে। এগুলো কার্ডিওলজিস্টের কি ট্রিটমেন্ট। এই ক্ষেত্রে হার্ট অ্যাটাকের পেশেন্ট